আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কখনো ফার্মার্স বিলের নামে আপনার কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে, এরা গণতন্ত্রকে দুর্বল করে। তাই গণতন্ত্র যতটাই শক্তিশালী থাকবে, আমার আপনার অধিকার, প্রত্যেকের অধিকার, আপনারা যে মিডিয়া পারছেন, আপনাদের অধিকার আছে, সেটাও আজকে সংকুচিত হচ্ছে। আপনাদের যে বলার স্বাধীনতা, সেটা ক্রমশ হস্তক্ষেপ হচ্ছে। আপনাদের এই ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারের যে কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে, ওটা আমার দাবি ছিল বিধানসভায়। সেটা যখন কোন মিডিয়ার মানুষজন গিয়ে করতে গিয়েছে, তারপরে অ্যাটাক হয়েছে। এটা নতুন কিছু নয়। এই যে গণতন্ত্রের উপরে আক্রমণ, এটা মিডিয়ার উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ। এটা সাহস পাচ্ছে কিভাবে? বিরোধী এখানে দুর্বল বলে। বিরোধী যদি পশ্চিমবাংলায় শক্তিশালী হতো, মিডিয়ার দিকে না চোখ তুলে তাকাতে পারতো, না মহিলার দিকে চোখ তুলে তাকাতে পারতো, না অসহায়ের দিকে চোখ তুলে তাকাতে পারতো, প্রত্যেকের অধিকার সুনিশ্চিত থাকতো। আমরা চাই গণতন্ত্রে বিরোধী শক্তিশালী হোক। গণতন্ত্রের বিরোধী শক্তিশালী হলে ডেমোক্রেসি স্ট্রং হবে। ডেমোক্রেসি স্ট্রং হলে বাংলা তথা দেশ এগিয়ে যাবে। তাই আমরা দেশভক্তি মানুষ, আমরা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলি। আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা সবসময় চাইবো বিরোধী স্পেস ব্যাপকভাবে হোক। শুভেন্দু অধিকারী বলছেন যে ভুয়ো ভোটারে যারা মানে মুসলমান থাকবে তাদের তাড়ানো হবে, কিন্তু হিন্দুদের ঠেকাটা আমি নেব। শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের রাষ্ট্রপতি, শুভেন্দু অধিকারী তো চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, শুভেন্দু অধিকারী তো চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, শুভেন্দু অধিকারী তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নাকি উনি বলে দেবেন অত সহজ নাকি? উনি গল্প শুনিয়েছিলেন এনআরসির সময়। এই গল্পটা কোথায় শুনিয়েছিল? অসমে। যে অহমিয়া বা অসমের হিন্দুদের অসুবিধা হবে না, যা হবে মিয়া ভাইদের। 19 লক্ষ লাস্ট আমরা যতটুকু জানি 19 লক্ষ নাম বাদ পড়েছে, 17 লক্ষ কিন্তু মিয়া ভাই নয়, এটা মাথায় রাখবেন। এখানের যেটা গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, এখানকার যারা ওপার বাংলা থেকে এসে অলরেডি এখানকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পাবলিক ট্রান্সপোর্ট, সরকারি চাকরি নিয়ে যে সমস্ত ভাইরা, বিশেষ করে নমশূদ্র মতুয়া সমাজের ভাইরা নাগরিকত্ব অলরেডি পেয়ে আছেন, ভারতবর্ষের প্রত্যেকটা জিনিস তারা এনজয় করছেন, তাদেরকে নতুন করে সমস্যার সম্মুখীন করার চেষ্টা হচ্ছে এই রকম গুলো করে। যে কাগজপত্র গুলো চেয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সিংহভাগ মুসলমান প্রুফ দিতে পারবে। কিঞ্চিত যারা আছে তাদের কি আছে সেটাও বলছি, নামের বানান ভুল হবে মুসলমানদের। আমি মুসলিম সম্প্রদায়ের কাছে বলবো, অমুসলিম সম্প্রদায়ের কাছে বলবো, যে SIR নিয়ে অহেতুক প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। এটা বোঝানোর চেষ্টা করছে এটা করে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেবো, মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবো, এই বলে ভোট নেওয়ার চেষ্টা করছে। আর তৃণমূল বোঝানোর চেষ্টা করছে যে ভোট আমি থাকলে মুসলমানদের ভোট বাঁচবে, নাহলে তারা দেশ থেকে তাড়িয়ে দেবে। এটা মাথা থেকে সরিয়ে দিন। 2002 সালে এই ধরনের SIR টাইপ হয়েছিল। সেই সময় পশ্চিমবাংলা থেকে প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তো আমাদের লক্ষ্য রাখতে হবে, অবৈধ ভোটারকে যেমন বাদ দেব, সাথে সাথে বৈধ ভোটার না একটা বাদ যায়। আমরা বৈধ ভোটারের হয়ে সওয়াল করব, অবৈধ ভোটার যাতে বাদ যায় তার পূর্ণ সহযোগিতা আমরা সকলে করব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি বিরোধী দলের সহযোগিতা নেয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে আগিয়ে এসে অবৈধ ভোটারদেরকে বাতিল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে হ্যাঁ, যদি কোনো বুথে কোনো বৈধ ভোটারকে বাতিল করার চেষ্টা করে, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম সারিতে থাকবে, এই প্রতিবাদ করবে। কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা যাবে না। দিলীপ ঘোষ বারবার বলছে যে এবারে 2026-এ হয়তো উপমুখ্যমন্ত্রী মুসলিম সমাজ থেকেই হবে, তাহলে সেটা কি নওশাদ সিদ্দিকী হবে এরকম সম্ভব? আমার উপমুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই। যদি আমার সবুজ গাড়ি নিয়ে চড়ার ইচ্ছা থাকতো, লাইট নিয়ে চড়ার ইচ্ছা থাকতো, তাহলে এতক্ষণ আমি তৃণমূলের নাম লিখিয়ে দিতাম। আর যে এখানে আপনারা সাধারণ মানুষ আমাকে ভিড় করে দাঁড়িয়েছে, পরিবর্তনে তৃণমূলের কিছু লোক আমার সাথে থাকতো, কিন্তু আমি ওটা চাইনি। আমি চাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে। আমি উপমুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী হয়ে লাভটা কি হবে? একটা সুন্দরবনের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে, নাহলে প্রাইভেটে যেতে হচ্ছে। ঝাড়গ্রামের মানুষকে কলকাতায় ওষুধ ট্রিটমেন্টের জন্য আসতে হচ্ছে। কুচবিহারের মানুষকে কলকাতায় ট্রিটমেন্ট করতে আসতে হচ্ছে। আর আমি উপমুখ্যমন্ত্রী হব, আমি মন্ত্রী হব, লাভ কি হবে? এই মন্ত্রিত্ব আমার দরকার নেই। সাধারণ মানুষ হয়ে থাকবো। আমাদের লড়াই হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পাবলিক ট্রান্সপোর্ট, মানুষের মাথাপিছু গড় ইনকাম, কৃষকদের মাথাপিছু গড় ইনকাম, শ্রমিকদের ন্যূনতম মজুরি 18,000, এইগুলো এস্টাবলিশ হোক।
তাহলেই আমরা সার্থক হব। ভাইজান একটা শেষ প্রশ্ন, 2021 সালের পর থেকে আজ পর্যন্ত যেভাবে আমরা আইএসএফ এর সাড়া দেখছি এবং যেভাবে তৃণমূলের একেবারে সমর্থকরা আইএসএফ এ যোগদান করছে, সেই ক্ষেত্রে 2026-এ নওশাদের মতো আরো প্রতিবাদী আমরা তো চাইবছি, আর চাইবে পাবলিক যে ডবল ডিজিট আইএসএফ কে পৌঁছাতে হবে। অনেক গল্প হয়েছে 2021-এ বিজেপি চলে আসবে বলে অনেক ভয় দেখিয়েছিল। 2021, 2025 বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজেপি কে বাংলায় জীবিত রেখেছে রাজনৈতিক ভাবে, তৃণমূল কংগ্রেস। সুতরাং 2026-এ তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ। আইএসএফ কে ডবল ডিজিটে পৌঁছাতে বাংলার মানুষ। আইএসএফ পার্টির কর্ণধার আব্বাস সিদ্দিক 2021-এ উনি ফান্ডে এসে লড়েছিল, ওনাকে আমরা প্রশ্ন করেছি 26-এ আপনাকে দেখা যাবে, উনি উত্তর দিয়েছে যে নওশাদ সিদ্দিক কিংবা রাজ্য নেতৃত্ব বললে উনি 26-এ লড়াই করবে। আপনারা কি আব্বাস সিদ্দিকের? দেখুন, একটা কথা বলি, উনি হচ্ছে আমাদের পার্টির সুপ্রিমো, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, আমাদের পৃষ্ঠপোষক। আমি এটা যদি উদাহরণ বলি, পরমাণু বোমা আমি মনে করি মারার জন্য তৈরি হয়নি, ভয় দেখানোর জন্য। তো আমাদের উনি পরমাণু বোমা, যেখানে না পাবে সে ধ্বংস হয়ে যাবে, সময় তাকে আছে। তো আমরা যখন পারফর্ম করছি বুঝে নিতে পারছি, তাহলে আমার হাই প্রোফাইলকে তখন আমি রিজার্ভ রাখি না। আমি ন্যাশনাল লেভেলের ভলিবল প্লেয়ার ছিলাম, আমরা জানি রিজার্ভ বেঞ্চ যত শক্তিশালী হবে টিম তত ভালো খেলবে। আমাদের রিজার্ভে যখন পীরজাদা আব্বাস সিদ্দিকীর মতো ব্র্যান্ড আছে, আমরা তো আমাদেরকে সামলাতে পারছেন এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তো ভাইজানকে কি করবে সব দেখতে পাবেন। 2026-এ অনেক খেলা হবে। ভাইজান ওয়াকাব এত বড় ইস্যু, 21-এর মঞ্চে থেকে একটা বাক্য কেউ বললেন, মুসলিম ভোট তো পকেটে ভরে নিয়েছে, অসুবিধা কোথায়? মুসলিম ভোট যদি হাতছাড়া থাকতো তাহলে ওয়াকাব নিয়ে চিৎকার করতো। আজ চালতাবাড়িয়া অঞ্চলে এলেন, এই অঞ্চলের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ছিলেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন